4 বছর শেষ করার পরে আমি যখন জব মার্কেটে আসলাম, দেখলাম আমাকে 5,000 টাকা দিয়েও কেউ হায়ার করে না। সব জায়গায় শুধু এক্সপিরিয়েন্স। আমাকে যদি চাকরি না দেয় তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে? এসএসসি এবং ইন্টার পাস করার পরে স্টুডেন্টদের বাবা মারাও অনেক টেনশনে পড়ে যায় যে তার সন্তানকে কোন লাইনে নিয়ে পড়াবে। তো বাংলাদেশের এখন পাড়া মহল্লায় ঘরে ঘরে একটা করে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এই ইঞ্জিনিয়ারদের কোনো চাকরিও নাই। এই ইঞ্জিনিয়াররা যে আদৌ কি করবে ভবিষ্যতে সেটাও কারোর ধারণা নেই। যদি একটা সন্তান থাকে তাকে আপনি আসলে কোন লাইন নিয়ে পড়াবেন? তাহলে এই ডিগ্রিটা সে নিল কেন? এই ডিগ্রিটা নেওয়ার কারণ কি? সেই ডিগ্রিটা যদি তার জীবনের বাস্তব জীবনে সে যদি থ্রোই করতে না পারে। দীর্ঘ 10 বছর আমি দেশের বাইরে থাকার পরে বুঝেছি যে এখানকার লেখাপড়ার সিস্টেমটা অনেক আধুনিক। এখানকার মানুষ সবসময় চিন্তা করে যে আমার ছেলে কোনটাকে পছন্দ করে, আমার সন্তান কোনটাকে পছন্দ করে। সে যদি ফুটবল খেলাকে পছন্দ করে তাকে ফুটবলের উপরেই সে ডক্টর পিএইচডি করুক, তাতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে দেশের বাইরের কালচার। এই কালচারটা দেখে আমি এতটা ইজি মনে হয় আমার কাছে যে একটা সন্তানের ব্রেনের উপরে কোনো প্রেশার দেওয়া হয় না, একটা সন্তান মানুষ হওয়ার জন্য কোনো বাধা ক্রিয়েট হয় না। সো আপনি আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, আপনি আপনার সন্তানের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করুন। লাইনগুলো সিস্টেম ওয়েতে হয় তাহলে পরে ঠিক আছে, আর যদি লাইনগুলো সিস্টেম ওয়েতে না হয় তাহলে পরে আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। বাংলাদেশ প্রেক্ষাপটে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট এসএসসি এবং ইন্টার পাস করছে। এই এসএসসি এবং ইন্টার পাস করার পরে এই হাজার হাজার স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের বাবা মারাও অনেক টেনশনে পড়ে যায় যে তার সন্তানকে কোন লাইনে নিয়ে পড়াবে। বাংলাদেশ প্রেক্ষাপটে একটা জিনিস প্রচলন আছে, হয় আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, না হলে ডক্টর বানান। কিন্তু বাংলাদেশের যে পরিবেশ, সেখানে একটা স্টুডেন্টকে মেডিকেলে চান্স পেতে হলে তাকে অবশ্যই তুখোড় মেধাবী হতে হয়। তার সাথে যদি আপনার সন্তানকে প্রাইভেটে পড়াতে চান, সেখানেও অনেক টাকার প্রয়োজন হয়। এখন একটা ফ্যামিলি এই দুইটাকে কোনোটাকেই ইজিভাবে নিতে পারে না। সেই ক্ষেত্রে যে অপশনটা পড়ে থাকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তো বাংলাদেশের এখন পাড়া মহল্লায় ঘরে ঘরে একটা করে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এই ইঞ্জিনিয়ারদের কোনো চাকরিও নাই। এই ইঞ্জিনিয়াররা যে আদৌ কি করবে ভবিষ্যতে সেটাও কারোর ধারণা নেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এক্সপ্লেইন করব যে আপনার যদি একটা সন্তান থাকে তাকে আপনি আসলে কোন লাইন নিয়ে পড়াবেন। আমি একজন ক্ষুদ্র সাধারণ মানুষ। আমি আমার দীর্ঘ জীবনে অনেক হেজিটেশন পার করেছি। আমার বাবা মা এত আহামরি কোনো শিক্ষিত ছিল না, কিন্তু অনেক সচেতন ছিল। তারপরেও আমার জীবনে মনে হয়েছে যে অনেক ভুল পদক্ষেপ তারা নিয়েছে। সেখান থেকে আজকের এই ভিডিওটি যদি 2-4-5টা স্টুডেন্ট বা 2-4-5টা স্টুডেন্টের বাবা মায়ের যদি কাজে আসে, তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। আপনি যদি আপনার সন্তানকে কোন লাইন নিয়ে পড়াবেন এটা চিন্তা করেন, সর্বপ্রথম আমি আপনাকে বলবো, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়ে আমি বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে বাংলাদেশের যে অনার্স যে সাবজেক্টগুলো আছে এগুলোতে আপনার সন্তানকে যদি পড়ালেখা নাও করান তাতেও দেওয়া উচিত না। কারণ এখানে আপনি শুধু ডিগ্রি অর্জন করতে পারবেন। একটা মানুষ যখন ডিগ্রি অর্জন করে তারপরে তার জীবনের স্বপ্নগুলোকে বড় হয়ে যায়, কিন্তু সেই স্বপ্নগুলোকে সে আর কিন্তু ছুঁয়ে দেখতে পারে না। তাহলে এই ডিগ্রিটা সে নিল কেন? এই ডিগ্রিটা নেওয়ার কারণ কি? সেই ডিগ্রিটা যদি তার জীবনের বাস্তব জীবনে সে যদি থ্রোই করতে না পারে। এরপরে অনেক গল্প চলে আসে যে ভাইয়া আপনি নিজেও কিন্তু পলিটেকনিক্যালে পড়েছেন, আপনার কি মনে হয় পলিটেকনিক্যালে পড়ার বিষয়ে? আমি পার্সোনালি আজকের এই ভিডিওতে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই, আপনি যদি আপনার সন্তানকে এসএসসির পরে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করানো পর্যন্তই রাখতে চান, মানে পলিটেকনিক্যালে যে 4 বছরের কোর্স এটা করানোর পরে আর জীবনেও কখনো পড়ালেখা করানোর চিন্তাও করবেন না, যেই সন্তানকে দিচ্ছেন সেই সন্তানও আর জীবনে পড়ালেখার চিন্তা করবে না, তাহলেই শুধুমাত্র পলিটেকনিক্যালে আপনি একটা সন্তানকে দেন বা তুমি পলিটেকনিক্যালে অ্যাডমিশন নাও। কারণ দেখো, আমি নিজেও পলিটেকনিক্যালের স্টুডেন্ট ছিলাম। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু কোন পথে বানাবে তাদের এতটা ইজি ওয়ে জানা ছিল না। আমাকে পলিটেকনিক্যালে দিয়ে দিয়েছে। পলিটেকনিক্যাল 4 বছর শেষ করার পরে আমি যখন জব মার্কেটে আসলাম, দেখলাম আমাকে 5,000 টাকা দিয়েও কেউ হায়ার করে না। সব জায়গায় শুধু এক্সপিরিয়েন্স। আমাকে যদি চাকরি না দেয় তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে? এখান থেকে আমি শুরু করলাম আবার ব্যাচেলরের চিন্তা করা। আমি পড়াশোনা করেছি সব কিছু বিএসএমই, ব্যাচেলর অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমার যেহেতু সাবজেক্ট ছিল মেকানিক্যাল, আমার ডিপ্লোমা মেকানিক্যাল, বিএসসি মেকানিক্যাল, আমার সেকেন্ড যে দুইটা এমএসসি সেই দুইটাও মেকানিক্যাল। আমি এই দেখো যে আমি 4 বছর যে ডিপ্লোমা করলাম, এই 4 বছর ডিপ্লোমা করার পরে আমার 2টা বছর আমার জীবন থেকে ঝরে গেল। এই 2টা বছর ঝরে যেয়ে আমি বিএসসিতে আসলাম আরও 4 বছর, দ্যাট মিনস 8 বছর। আমাকে ফার্স্ট মাস্টার্স করতে আমার চলে গেছে 3 বছর। কেন? আমার ফাউন্ডেশন ছিল না। আমার ফাউন্ডেশন শেষ করার পরে আমি রাশিয়ানে মাস্টার্স করেছি, প্রথম মাস্টার্স। কারণ কি? আমার স্কলারশিপটা নিতে হবে, কারণ আমি যদি রাশিয়ানে না করি তাহলে আমাকে কি হবে, আমার স্কলারশিপ পাবো না, আমার বাবা মা সেই অ্যাফোর্ডও নাই আমাকে সেই সাপোর্টটা করবে। আমাকে 1.5 বছর করতে হয়েছে ফাউন্ডেশন, আবার 1.5 বছর মাস্টার্স। সো এখানে আমার 3 বছর চলে গেল। পরবর্তীতে আমার যেহেতু রাশিয়াতে ফিউচার নেই, পরবর্তীতে আমাকে আসতে হলো আবার মাস্টার্সে, ইংলিশে মাস্টার্স। কিন্তু এটা কি হলো? এটা হচ্ছে আবার 1.5 বছর। সো আমার জীবন থেকে কত বছর চলে গেল? একটা মানুষ বাঁচে কয় বছর?
হিসাব আছে তোমার? সো আমার জীবনের তো আমি মনে করি যে আমি লাস্ট 4.5 বছর আমি চাকরি করতেছি, এই যে বাকিটা জীবন আমি তো প্রায় 28 থেকে 30 বছর পড়াশোনাই করলাম। এই যে এতটা পথ আমি পড়াশোনা করলাম, এতটা পথ পড়াশোনা করে এসে আমার জীবনের কতগুলো টাইম ওয়েস্ট হয়েছে। যদি আমি ঠিক এই পর্যন্তই ডিগ্রি নিতে চাইতাম, আমি যদি ডিপ্লোমা না করে, আমি যদি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার করে আমি যদি সরাসরি ব্যাচেলর করতাম, তাহলে কিন্তু আমার জীবন থেকে 2টা বছর সেভ হয়ে যেত। তাহলে আমি কিন্তু সরাসরি মাস্টার্সে চলে আসতে পারতাম। এখানে আমার 2টা বছর একটা মানুষের জীবনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি যে একটা 2টা বছরে একটা মানুষ অনেক কিছু গ্রো আপ করে। তো আমার জীবন থেকে এই 2টা বছর হারিয়ে গিয়েছে। যে সকল বাবা মা, যে সকল স্টুডেন্ট তোমরা পলিটেকনিক্যালে ভর্তি হতে যাও বা পলিটেকনিক্যালে ভর্তি হবা, তোমাদের ফার্স্ট চিন্তা করতে হবে যে তোমরা কি এরপরে আবার ডিগ্রি নিবা। যদি তোমার টার্গেট থাকে ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটা শুধুমাত্র বাংলাদেশের পলিটেকনিক্যাল স্টুডেন্টদের জন্য করা হয়েছে, তোমার টার্গেট যদি থাকে ডুয়েট, তাহলে হোয়াই তোমার টার্গেট না বুয়েট? যদি তোমার টার্গেট ডুয়েট থাকে, যদি ডুয়েটেই তুমি যাবা, তাহলে তুমি কেন বুয়েটকে টার্গেট করতেছো না, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি? কারণ ডুয়েট আর বুয়েটে চান্স পাওয়ার যে কম্পিটিশন সেটা ঠিক একই রকম হয়। সারা বাংলাদেশ থেকে 64টা জেলা থেকেই পলিটেকনিক্যাল স্টুডেন্টরা আসে এই ডুয়েটে, গাজীপুরে। সারা বাংলাদেশ থেকেই কিন্তু বুয়েটেও আসে। সো এখন বুয়েটের বিষয় কি হয় যে বুয়েটের সাথে চুয়েট, ট্রুয়েট, খুয়েট এর সাথে আরও তুমি অনেক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাচ্ছ, কিন্তু ডুয়েট কিন্তু একটাই। এই ডুয়েটে সারা বাংলাদেশ থেকে যে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা আসে, এখানে কম্পিটিশন কিন্তু আরও হাই হয়ে থাকে। এখন কয়টা স্টুডেন্ট ডুয়েটে চান্স পায়, আর কয়টা স্টুডেন্টই শেষ পর্যন্ত এখানে তার সাবজেক্ট রিলেটেড সাবজেক্টে চান্স পায়? মেকানিক্যালে পড়লে দেখা যাচ্ছে তাকে আরেক সাবজেক্টে চান্স হয়ে যাচ্ছে। সো এই যে এক ধরনের যে বিষয়, এই যে একটা হেজিটেশন, এটা একটা কেরিয়ার নিয়ে একটা কঠিন কমপ্লিকেটেড একটা সাবজেক্ট তৈরি হয়। দীর্ঘ 10 বছর আমি দেশের বাইরে থাকার পরে বুঝেছি যে এখানকার লেখাপড়ার সিস্টেমটা অনেক আধুনিক। এখানকার মানুষ সবসময় চিন্তা করে যে আমার ছেলে কোনটাকে পছন্দ করে, আমার সন্তান কোনটাকে পছন্দ করে। সে যদি ফুটবল খেলাকে পছন্দ করে, তাকে ফুটবলের উপরেই সে ডক্টর পিএইচডি করুক, তাতে কোনো সমস্যা নাই। সে যদি ওয়েল্ডিং করা পছন্দ করে, এইটার উপরেই সে সব কিছু করুক। সে যদি রান্না করতে পছন্দ করে, রান্নার উপরেই সব কিছু করুক। এইটা হচ্ছে দেশের বাইরের কালচার। এই কালচারটা দেখে আমি এতটা ইজি মনে হয় আমার কাছে যে একটা সন্তানের ব্রেনের উপরে কোনো প্রেশার দেওয়া হয় না, একটা সন্তান মানুষ হওয়ার জন্য কোনো বাধা ক্রিয়েট হয় না। সো আপনি আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, আপনি আপনার সন্তানের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করুন। আপনার সন্তান হয়তো বা সকল ধরনের ডিসিশন সে জীবনে নিতে পারবে না। আমার বাবা মা যদি যেই ডিসিশনগুলো নিয়েছিল, আমার কাছে মনে হয় তারা যদি এই ডিসিশনটা এইভাবে না নিয়ে তারা যদি অন্য ওয়েতে নিত, তাহলে হয়তো বা আরও বেটার কোনো কিছু আমার লাইফে হতো। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ প্রতিটা বাবা মাই চায় তার সন্তান ভালো কোনো কিছু করুক, আর সেখান থেকে প্রতিটা বাবা মাই পদক্ষেপগুলো নেয়। আমাদের সময় এরকম সস্তা কোনো ভিডিও ছিল না, আমাদের সময় এরকম কন্টেন্ট ক্রিয়েটররাও ছিল না যারা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তারা ক্রিয়েট করবে। যেহেতু ভিডিওগুলো দেখার মতো ওয়ে ছিল না, এখন যেহেতু আধুনিক যুগ, সবাই ইজি ওয়েতেই ইনফরমেশন কালেক্ট করতে পারে, সেজন্য সব কিছু ইজি হয়ে গিয়েছে। সো সেখান থেকে আজকের আমার এই ভিডিওটি ছিল যে আপনার সন্তানকে যদি আপনি পড়াতে চান, শুড বি আপনার উচিত একটা পারফেক্ট ডিসিশন নেওয়া যে ও ইন দ্য ফিউচারে ও কী করবে, ও কোন লাইনে যাবে, কোথায় যাবে। যদি লাইনগুলো সিস্টেম ওয়েতে হয় তাহলে পরে ঠিক আছে, আর যদি লাইনগুলো সিস্টেম ওয়েতে না হয় তাহলে পরে আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। এতে আপনার সন্তানের বয়স বেড়ে যাবে, এতে আপনার সন্তানের একটা ফিউচার গ্রো আপ হবে না, এরপরে একটা হেজিটেশনে আসবেন, আপনারা নিজেরাও টেনশনে পড়বেন, আপনার সন্তানের কেরিয়ারও হুমকিতে পড়বে। এখন সব কিছু ডিপেন্ড করে বাবা মার উপরে, কিছু কিছু জিনিস ডিপেন্ড করে স্টুডেন্টদের উপরেও, কারণ তাদেরও একটা স্বপ্ন থাকা উচিত, শুধু বাবা মার দিকে তাকায় থাকা উচিত না। তাদেরও বোঝা উচিত তাদের স্বপ্ন কি। বাবা মা বলতেছে সেই জন্যই আমি ডাক্তার হব, বাবা মা বলতেছে সেই জন্য আমি ইঞ্জিনিয়ার হব, এই ধরনের চিন্তা করা আমাদের একদমই উচিত নয়।